নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নবান্নে মাত্র 25 মিনিটের একটি বৈঠক। আপাতত সে বৈঠককে ঘিরেই রাজনীতির উত্তাপ বঙ্গে কয়েক গুণ বেড়ে গিয়েছে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে 25 মিনিটের একটি বৈঠক করেছেন সোমবার, এবং এই বৈঠক থেকে বেরিয়ে নওশাদ যেটা বলেছেন যে তার ওখানে বিধায়ক তহবিলের টাকা ঠিকভাবে খরচা হচ্ছে না, তিনি সেটাই মুখ্যমন্ত্রীকে জানিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন যে তার ভাঙড় 1 এবং ভাঙড় 2 তার যে বিধানসভা এলাকা ঠিকভাবে কাজে গড়িমসি হচ্ছে, ফলে কাজ পিছিয়ে যাচ্ছে, তিনি সেটাই জানিয়ে এসেছেন। প্রশ্ন হলো, 25 মিনিটের বৈঠকে নওশাদ কি শুধু এই কথাটাই জানিয়ে এলেন? আমরা আজকে বিশ্লেষণ করব 25 মিনিটের বৈঠক এরপর। শুধু এরপর কি সব থেকে বেশি কিন্তু ধন্দে সিপিএম। এই সিপিএম মাত্র কিছুদিন আগে উপনির্বাচনে হাড়োয়া আসনটা ছেড়ে দিয়েছিল আইএসএফ এর জন্য। তারা কংগ্রেসের সঙ্গে তাদের জোট হয়নি, যারা 24 সালের ভোটেও তাদের জোট সঙ্গী ছিল। সিপিএম হাত ধরেছিল নতুন আইএসএফ এর সঙ্গে আবার ঘুরে, এবং লিবারেশনের সঙ্গে তাদের নৈহাটি আসনটা ছেড়েছিল। এবার সেখানে কিন্তু সিপিএম নেতাদের ধন্দ কয়েক গুণ বেড়ে যাবে। যে কি হলো, একবার সিপিএম, আপনাদের হয়তো মনে আছে, 21 সালের ভোটে সিপিএম জোট করেছিল আইএসএফ এর সঙ্গে, এবং সেখানে ব্রিগেডে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস, তার র্যালি ঘিরে প্রায় কংগ্রেসের সঙ্গে তীব্র মনোমালিন্যের সৃষ্টি হয়। যখন ব্রিগেডে অধীর চৌধুরী বলছিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি, তখন আব্বাস ব্রিগেডের মঞ্চে প্রবেশ করে এবং তার অধীরকে বক্তৃতা থামিয়ে দিতে হয়। তিনি প্রায় নেবে যাওয়ার জোগাড় হয়েছিলেন, বিমান বসু বুঝিয়ে শুনিয়ে তাকে আবার ঠান্ডা করেন। এরপর বল গড়াতে থাকে, কিন্তু 24 সালে লোকসভার ভোটেই কিন্তু তাল কেটে যায়। আইএসএফ কিন্তু বামেদের সঙ্গে জোট করেনি। তখন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছিলেন আইএসএফ অন্যের হাতে তামাক খাচ্ছে। ফলে আইএসএফ কে নিয়ে সিপিএম এর এবার দ্বন্দ্ব কিন্তু কয়েক গুণ বাড়বে। সিপিএম না পারবে গিলতে, না পারবে সহজে ওগড়াতে, কারণ সিপিএম আইএসএফ কে সঙ্গী করেই হয়তো 2026 সালের যে বিধানসভা ভোট, সেখানে তারা হয়তো পরিকল্পনা করছিল যে তাদের একসঙ্গে আসন সমঝোতা করে তারা যদি ভোটে যেতে পারে। সেখানে সিপিএম বা সিপিএম সব নেতারা এখন তল বা থই খুঁজে পাবেন না, তল খুঁজে পাবেন না। এবার আসুন, এই যে বৈঠক, দেখুন আবারও বললাম 25 মিনিটের বৈঠক। এই 25 মিনিটে একটা বিধায়ক তহবিলের টাকা নিয়ে শুধু আলোচনা হয়েছে। এটা আর কি, এই কথা ওপর খুব একটা আস্থা রাখা খুব কঠিন। মুখ্যমন্ত্রী বেছে বেছে একজন বিধায়ককে ডেকে নিলেন এবং তাকে ডেকে নবান্নে বৈঠক করলেন। এবং ইন্টারেস্টিংলি, যে বৈঠকের টাইম ছিল হচ্ছে বিকাল বেলায় 5টার সময়, নওশাদ সেটা তাড়াতাড়ি চলে গেলেন 4টে নাগাদ, এবং তারপরেও মুখ্যমন্ত্রী তার জন্য সময় দিয়ে দিলেন। আর কোনো বিধায়কের সঙ্গে আমি জানি না মুখ্যমন্ত্রী তা অন্য দলের বিধায়ক তহবিলের টাকা নিয়ে এরকম এতটা গুরুত্ব দিয়ে উনি কথা বলেছেন কিনা, সব কাজ ফেলে দিয়ে কথা বলেছেন কিনা, এখনো পর্যন্ত কিন্তু সেটা হয়নি। মুখ্যমন্ত্রী এরকম তার জন্য 25টা মিনিট দিয়েছেন। এবার কি পড়ে থাকলো, দেখুন বর্তমানে যে জিনিসটা তৃণমূল কংগ্রেসকে সব থেকে বেশি, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে 2026-এর যে ইলেকশন আসছে, সেখানে হিন্দু ভোটের একটা কনসলিডেশন হচ্ছে। দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে প্রচারটা চালাচ্ছে, তৃণমূল তোষণের রাজনীতি করে এবং সংখ্যালঘুদের জন্য তৃণমূল প্রচুর আর কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাতা, তারপরে কোটা, ওবিসি কোটার নামে সংখ্যালঘুদের দেওয়া হয়েছে, নানা রকম পুজো পার্বণ,
তার মতো করে বিজেপি তো প্রচার চালাচ্ছিলই। অনুপ্রবেশ এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের পর এখানে কিন্তু বিজেপির, আমরা যেটা দেখি বিজেপির যে তাদের এখানে যে সমস্ত প্রক্রিয়া, এ সময় তাদের যা সদস্য সংগ্রহ অভিযান, সেটাও কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই হিন্দু ভোটের কনসলিডেশন তিনি বুঝতে পেরে বিধানসভায় তিনি বলেছিলেন, শুধুমাত্র তিনি হিন্দু নয়, তিনি ব্রাহ্মণ, সেই কার্ডটাও তিনি খেলেছিলেন। এবং তার বাড়িতে শিবের মূর্তি আছে, তিনি শিবের মূর্তির মাথা কোন দিক করে ঘুমন, সেগুলোও তাকে বলতে হয়েছিল, যাতে তার উপর যে বিজেপি যে সংখ্যালঘু তোষণের কথা বলছেন, সেখানে বারবার করে বলছেন যে 33% সরকার, সেটা যদি তার গায়ে সেটে যায় তাহলে হিন্দু ভোট তার থেকে বেরিয়ে যেতে পারে। বা হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপির 38-39% আছে, আরো 4 to 5% যদি বেড়ে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের চাপ বাড়বে। এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বিধানসভায় বিবৃতি দিচ্ছেন বা বাইরে গেলে উনি নানা রকম কথা বলেন যে আমরা পুজো করতে, তার মতো করে পুজো করতে দিই না, বিজেপি মিথ্যা কথা বলছে, নানা রকম মন্ত্র উচ্চারণ করে, পাশাপাশি তাকে কিন্তু মুসলিম ভোট যাতে এক কাট্টা থাকে সেই বিষয়টার উপরও নজর রাখতে হচ্ছে। এখানে মুসলিম ভোট আমরা যদি লোকসভা এবং বিধানসভা ভোটের দিকে তাকাই 21 এবং 24-এর, তাহলে কিন্তু মুসলিম ভোট পুরোপুরি বলা যেতে পারে মুসলিম ভোটের 90% শাসক দলই পেয়েছে। কিন্তু বাঙালি মুসলমানদের মধ্যে আইএসএফ এর কিন্তু একটা প্রভাব আছে। নওশাদ কিন্তু খুব ভালোভাবেই বাঙালি মুসলমানদের মধ্যে ঢুকছিল, কারণ নওশাদ কোনো সময় সাম্প্রদায়িক লাইনে কথাবার্তা বলেনি, সে টু দা পয়েন্ট কথা আর কি বলেছে, ভালো বক্তা, সে সংখ্যালঘুদের ঠিক কোন কোন জায়গায় সংখ্যালঘুরা পিছিয়ে আছে সেই বিষয়গুলো তুলে ধরছিল। তাছাড়া তার আব্বাস ধর্মগুরু, তার পেছনে একটা সমর্থন ছিল। এবং সেখানে ভাঙড়ের মতো জায়গায় বারবার করে আমরা দেখেছি পঞ্চায়েত বোর্ড চেষ্টা করেও নওশাদকে কিন্তু তৃণমূল হারাতে পারেনি। এবং অন্য জায়গাতেও সারা ধরুন নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গের কিছু এলাকা নওশাদ কিন্তু তার মতো করে সংগঠন বাড়াতে মনোনিবেশ করেছিল। তো তৃণমূল কংগ্রেস কাছে সংখ্যালঘু ভোট যদি এক কাট্টা না হয়, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের 16 আনার ওপর আগামী বিধানসভায় 18 আনা বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি না, দেখুন এই বৈঠকে এই নিয়ে একটা কথা হয়েছে বা হয়নি সেটা তো দুজন ছাড়া কেউ জানে না, কিন্তু বাইরে যে বার্তাটা দিলেন, দেখুন কোনো মিটিংয়ে, সব থেকে মিটিং এর পর বাইরের বার্তাটাও তো বড়, সেখানে দাঁড়িয়ে একটা মেসেজ কিন্তু উনি পরিষ্কারভাবে দিয়ে দিতে পারলেন অন্তত সংখ্যালঘুদের মধ্যে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায়, আপনাদের যদি মনে থাকে, উনি বলেছিলেন জগাই মাধাই গদাই এক হয়েছে আর কি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, আরেকজন আছে বলে তিনি তার নামটা বলেননি। সেই নামটা কে ছিল? সেই নামটা কি আইএসএফই ছিল? ওই নামটা কিন্তু উনি উচ্চারণ করেননি সেখানে। এবার আসুন আইএসএফ এর এই যে বৈঠকের পর আইএসএফ এর রাজনীতির দিকে যদি আমরা তাকাই, ক্ষতিটা কিন্তু যা হওয়ার আইএসএফ এর হবে। ঠিক যেমন 2024-এর ভোটের আগে এই নওশাদ প্রচুর কথা বলেছিলেন, তিনি ঘোষণা করে দিয়েছিলেন তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। একবার নয়, একাধিকবার তিনি ঘোষণা করেছেন। তারপর যেটা হলো, উনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন না এবং সেখানে উনি বললেন যে তার দল তাকে অনুমতি দেয়নি, তাকে সারা রাজ্য জুড়ে প্রচার করতে হবে আর কি, পালিয়ে যেতে গেলে যে সমস্ত কথাগুলো বলতে হয় তখনই। এবং সিপিএম এর সঙ্গে জোটটাও হলো না, বামেদের সঙ্গে তাদের জোটটাও হলো না। তাই দেখছিলাম যে শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছেন যে তৃণমূল কংগ্রেসের সাথে অ্যাডজাস্ট করেছিল নওশাদ যদি আলাদা লড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের বিপদ আছে। তাই এই যে নওশাদ সিদ্দিকির গায়ে যে লেবেল লেগেছে বা অন্যান্য দল যেটা লাগাবে, সেটা কিন্তু তোলার দায় তার। কারণ যে আইডেন্টিটি বাঙালি মুসলমানদের কাছে নওশাদ সৃষ্টি করতে পেরেছিল,
তৃণমূলের সঙ্গে হবনমিংয়ের ফলে সেটা কি তার দিকে থাকবে? তিনি কি তার ভোট বাঁচিয়ে রাখতে পারবেন আগামী দিনে? সেটা কিন্তু বড় প্রশ্ন। যদিও তিনি যতই বলুক না কেন তার বিধায়ক তহবিলের টাকা নিয়ে কথা হয়েছে, আর কোনো কথা হয়নি সেখানে। এবং তিনি বলেছেন যদি না হয় তিনি বাড়ি থেকেও টাকা নিয়ে লাগাতে পারেন, তার কোনো অসুবিধা নেই, কিন্তু উন্নয়নের কাজ করবেন। কিন্তু ওই যে বললাম 25 মিনিটের বৈঠক, এরপর কি জানতে গেলে আমাদের রাজনীতির গতির দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ রাজনীতিতে সবাই তো সব কথা বলে না, নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝে নিতে হয়, নেতাদের কাজে বুঝে নিতে হয়। চলুন আমরাও দেখি আগামী দিনে বাংলার রাজনীতিতে তৃণমূল এবং আইএসএফ এর সমীকরণ ঠিক কোন জায়গায় যায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।